তুমি এই বাড়িতে কি করছো? আর কে তুমি? উৎসা ঐশ্বর্যের ধমক শুনে কাঁচুমাচু হয়ে দাঁড়ায়। জিসান কিয়া সোফায় বসে আছে। ঐশ্বর্য ওদের পাশে বসেছে, ডান পায়ের ওপর বা পা তুলে বসে আছে। উৎসা মিনমিনে গলায় বলল, আমি তো উৎসা, এই বাড়ির মালিকের মেয়ে। ঐশ্বর্য থতমত খেয়ে গেল। মিসেস মহিলার আরও একটা মেয়ে আছে? মিসেস মহিলার ছোট মেয়ে তুমি? উৎসা ব্যস্ত কণ্ঠে বলে, না না, আমি তো সাবিনা পাটোয়ারির ছোট মেয়ে, আর আফসানা উনি আমার মামি হন। ঐশ্বর্য ভেবে বলে, ও, তাহলে তুমি উৎসা পাটোয়ারি? হুম। আফসানা মামি আমাদের সাথে থাকেন আর পাটোয়ারি ইউজ করেন, আর এই বাড়ি আমার। বাকি কথাটুকু টুক করে গেড়ে নিল উৎসা। ঐশ্বর্য বুঝতে পারলো এই বাড়িও উৎসাদের, তাই তো নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা ছিল পাটোয়ারি মঞ্জিল। ঐশ্বর্য কথা ঘুরাতে বলল, তা কি এমন রিজনে তুমি একটু আগে দাঁত দেখাচ্ছিলে? মামাতো ভাইয়ের কথা মাথায় আসতে উৎসাপিক করে হেসে উঠল। ঐশ্বর্য সাথে সাথে বলল, স্টপ লাফিং। উৎসা ঠোঁট চেপে বলল, আসলে আপনি তো ভাইয়েরা পছন্দ করেন না, কিন্তু ভাগ্য দেখুন, আপনি আমার মামাতো ভাই বের হলেন। উৎসা হাসতে লাগে। কথাটা বোঝাতে পেরে কে আর জিসান হেসে ওঠে। জিসান ঐশ্বর্যকে খোঁচা দিয়ে বলে, রিক, মিস বাংলাদেশি তোর নতুন বোন। হু হু হু। কে দুষ্টুমি করে শুধায়, ও মাই গড, কিউট গার্ল, তোর বোন আর আমাদের বলিসনি পর্যন্ত। দিস ইজ নট ডান। ঐশ্বর্য বেশ বিরক্ত নিয়ে বলে, জাস্ট শাট আপ। হে, ইউ ডোন্ট কল মি ভাইয়া। উৎসা দুপা সিঁড়ির দিকে দিয়ে বলল, ঐশ্বর্য ভাইয়া, 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 ঐশ্বর্য ভাইয়া। উৎসা ছুট লাগালো দোতলার দিকে। ঐশ্বর্য চমকালো, কারণ এই প্রথম ঐশ্বর্যর নাম এতটা মোহিত করছে তাকে। খুব করে কানে লাগলো কথাটি। পরক্ষণে ঐশ্বর্য চিৎকার করে বলে, স্টপ। স্নিগ্ধ শোভন সকালে ঘুম থেকে উঠে নিজের কাজ শেষ করে সবার জন্য খাবার আয়োজন করছে উৎসা। কলিং বেল বাজলো। উৎসা গিয়ে দরজা খুলে দেয়। ঐশ্বর্য জগিং স্যুট পরে দাঁড়িয়ে আছে, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। উৎসা মুগ্ধ চোখে তাকিয়ে আছে ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য ভেতরে প্রবেশ করলো। প্রথমে উৎসাকে খেয়াল না করলেও দুপা এগিয়ে গিয়ে ফের পেছন ঘুরে তাকালো। পরনে আকাশি রঙের গোল জামা, মুখে কাজল, হাতে দুটো রেশমি চুড়ি, ফর্সা মুখে অধর দুটি গোলাপি হয়ে আছে, ওড়না গলায় ঝুলিয়ে রাখ। সব থেকে বেশি নজর কাড়ল উৎসার পায়ের নুপুরগুলো। উৎসার টেবিলের দিকে এগোতেই ছন ছন শব্দ করে নুপুরগুলো ঐশ্বর্য বিড়বিড় করে আওড়ালো, এ রেড রোজ। উৎসাকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে ঐশ্বর্য। 10 মিনিট পর সবাই ব্রেকফাস্ট করতে আসে, কিন্তু ঐশ্বর্য আফসানা পাটোয়ারি আর শহীদকে দেখে দোতলার উদ্দেশ্যে পা বাড়ায়। নিকি ভাইয়া বলে ওঠে, ভাইয়া ব্রেকফাস্ট করবে না? ঐশ্বর্য ফুস করে শ্বাস টেনে বলে, যার তার সাথে একই ডাইনিংয়ে বসে রিকি ব্রেকফাস্ট করে না। নিকি বুঝতে পারলো ঐশ্বর্য কাদের কথা বলছে। আফসানা চোয়াল শক্ত করে নেয়, মনে মনে ঐশ্বর্যকে দুটো গালি দেয়। শহীদ মলিন মুখে নিজের স্থানে বসে রইল, কিছু বলার মতো ভাষা তার নেই। ঐশ্বর্য রুমে চলে গেল। জিসান আর কিয়া খেতে বসলো। তারা খুব এক্সাইটেড, এই প্রথম বাংলাদেশের ফুড খাবে। ভাবতেই জিসান খুশিতে গদগদ হয়ে যাচ্ছে। উৎসা জিসানের প্লেটে ঘি দিয়ে ভাজা রুটি আর আলু তরকারি দিল। জিসান দেখে বলল, দেখ টেস্টি লাগছে। কিয়া বলল, জাস্ট অ্যামেজিং, ইয়াম্মি। উৎসা মৃদু হাসলো। নিকি ঐশ্বর্যের জন্য খাবার সাজিয়ে ট্রে উৎসার হাতে দিল। বনু, খাবারটা ভাইয়ের রুমে দিয়ে আয় তো। আফসানা ততক্ষণ বলে ওঠে, এত দরদ দেখানোর কি প্রয়োজন নিকি? নিকি সূক্ষ্ম শ্বাস ফেলে স্পষ্টভাবে বলল, আমার ভাই তাই। আফসানা বেশ বিরক্ত, মেয়েটা অবাধ্য। রুমের কাছে এসে নক করলো উৎসা, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পেল না। উৎসা খেয়াল করে দেখলো রুমের দরজা খোলাই আছে। উৎসা গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করলো। ঐশ্বর্য ভাইয়া, ভাইয়া আপনি কোথায়? আচমকা ওর হাতে টান পড়ল। ঐশ্বর্য উৎসার হাত থেকে ট্রে নিয়ে বেডসাইড টেবিলের ওপর রেখে দিল। উৎসা থতমত খেয়ে গেল। ঐশ্বর্য ওকে টেনে দেয়ালের সঙ্গে চেপে ধরে। উৎসা আরও এক দফা চমকে ওঠে, ভাইয়া, এটা কি করছেন আপনি? হিস, ডোন্ট কল মি ভাইয়া, আই রিপিট, ডোন্ট কল মি ভাইয়া। উৎসা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এদিকে ঐশ্বর্য উৎসার হাত খুব শক্ত করে ধরে। যতবার ভাইয়া বলে ডেকেছ, ততবার হানি বলে ডাকো। উৎসা চমকের অষ্টম আকাশ পার করলো। হানি? কি? দেখুন ঐশ্বর্য ভাইয়া হন আপনি আমার। ঐশ্বর্য রাগলো, চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ। কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, ইউ আর লুকিং সো প্রিটি, দেন স্টে ওয়ে ফ্রম মি। উৎসা কিছু বুঝলো না। ঐশ্বর্য উৎসাকে ছেড়ে দেয়। ডিভানে বসতে বসতে বলল, আমার জন্য কফি নিয়ে এসো। উৎসা বোকার মতো জিজ্ঞেস করে, আমি? এখন কফি খাবেন?
জিসান ঐশ্বর্যের রুমে আসছিল। হঠাৎ আইসক্রিম শব্দটি কানে যেতে হুড়মুড়িয়ে রুমে ঢুকে উৎসাকে বলে উঠল, আরে সকালে ঐশ্বর্য তো এই সময় কফিই খায়, মিস বাংলাদেশি তুমি নিয়ে এসো। উৎসা মৃদু কণ্ঠে বলে, আচ্ছা। উৎসা বের হতে ঐশ্বর্য নিজের মতো করে ফোন দেখতে লাগলো। জিসান ঠাস করে দরজা বন্ধ করে দেয়, গিয়ে ঐশ্বর্যের পাশে বসলো। ড্যাম, তুই কি রে, এখানে উল্টোপাল্টা শুরু করেছিস? ঐশ্বর্য ফোনে দৃষ্টি রেখে বলল, কেন, তুই কি আজ নতুন জানলি? জিসান বলল, ছি, মিস বাংলাদেশে যদি জানতে পারে তোর ব্যাড হ্যাবিটের কথা তাহলে তো। সো হোয়াট, আই ডোন্ট কেয়ার। জিসান আর কিছু বলতে যাবে তার পূর্বে ওর দৃষ্টি গেল ফোনে। কি দেখছিস তুই এটা? ঐশ্বর্য জুম করে বলল, মুভি। চোখে কি কম দেখিস? জিসান নাক মুখ কুচকে নেয়। শেমলেস ম্যান, তোর সঙ্গে আর মুভি? বাগানে দাঁড়িয়ে ফুলের সঙ্গে ছবি তুলছে কেয়া। হঠাৎ সেখানে একটা ছেলেকে দেখতে পেল। কখন থেকে কেয়াকে লক্ষ্য করছে ছেলেটা। কেয়া এগিয়ে গেল। হাই হ্যান্ডসাম। ছেলেটা অবাক হলো, এখানে কোনো মেয়ে নিজ থেকে কথা বলে না, সেখানে কেয়া নিজ থেকে এসে হ্যান্ডসাম বলছে। কথাটা বেশ অবাক করলো ছেলেটিকে। কেয়া ফ্লার্ট করছে। আচমকা সেখানে রুদ্র চলে এলো। উহু, পুরুষের কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো কেয়া। মৃদু চমকে উঠেছে। রুদ্র দেখতে কি সত্যি সুদর্শন। কেয়া আনমনে বলে ওঠে, ওয়াও। রুদ্র এগিয়ে গেল। আসলে ছেলেটা ছিল দুধওয়ালা। এই ছেলেটা রোজ পাটোয়ারি মঞ্জিলে দুধ দিয়ে যায়। কি রে অভি, দাঁড়িয়েছিস কেন? দুধ দিয়ে তাড়াতাড়ি যা। অভি কাচুমাচু করতে করতে দুধ দিতে গেল ভেতরে। কেয়া বুঝলো না। দুধ? 1 সেকেন্ড, ছেলেটা মিল্ক দিতে যাচ্ছে কেন? রুদ্র বলল, তুমি যার সঙ্গে এতক্ষণ ধরে ফ্লার্টিং করছো সে এই বাড়ির দুধওয়ালা। কেয়া নাক মুখ কুচকে নেয়। এটা কি হলো? হ্যান্ডসাম ছেলেটা দুধওয়ালা? রুদ্র কেয়াকে নিয়ে মজা করে বলল, ইউ আর দুধওয়ালি। কেয়া বেশ লজ্জা পেল। ফার্স্ট টাইম কেউ এভাবে তাকে নিয়ে মজা করছে। রাগে দুঃখে কেয়া হনহনিয়ে রুমে চলে গেল। রুদ্র শব্দ করে হেসে উঠল। সোফায় কুশন কভারগুলো চেঞ্জ করছে উৎসা। এর মাঝে কেয়া এসে বলল, কিউট গার্ল, শোনো না। উৎসা ভুবন ভুলানো হাসি মুখে টেনে বলে, হ্যাঁ বলো। তোমার মতো বিউটিফুল করে সাজিয়ে দাও আমাকে। তোমার মেকআপ আর ড্রেসিং জাস্ট ওয়াও। উৎসা নিজের দিকে বোকা ভাবে তাকালো। সিরিয়াসলি, এই মেকআপ সুন্দর? উৎসা তো শুধু একটু কাজল, হাতে দুটো চুড়ি আর পায়ে নুপুর ছাড়া কিছুই পরেনি। তবুও কেয়া জোর করলো। ঐশ্বর্য, জিসান, কেয়া দুজনে মিলে ঠিক করছে সিলেট ঘুরবে। অবশ্য ঐশ্বর্যের মত তেমন একটা ছিল না। কি বা ঘুরবে, বাংলাদেশ তার একদম পছন্দ নয়। যাই হোক, জিসান আর কেয়া জোর করছে ঐশ্বর্যকে, যার দরুন ঐশ্বর্য রাজি হয়েছে। উৎসা তৈরি হয়ে নেয়, মনে মনে ঠিক করে আজ এই বিদেশির বাচ্চাকে ভালো করে জব্দ করবে। বাড়ি আসতেই বড়সড় মার্সিডিজ কার দেখে হতভম্ব হয়ে গেল উৎসা। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এই গাড়িটা আবার কার? ঐশ্বর্য উৎসাকে আর চোখে দেখে। গায়ে কালো রঙের বোরখা পড়েছে, দেখতে বেশ লাগছে। জিসান খুশিতে বলল, রিকের। ঐশ্বর্য ভাব নিয়ে বলল, এখানে সোকল্ড অটোরিকশা আমি চলাচল করবো রেড রোজ? উৎসা কিছু বুঝলো না। নিজের যে বড় লোক এটা বুঝি সবাইকে দেখাতে হবে। ঐশ্বর্য গিয়ে গাড়িতে বসলো। পেছনের সিটে কে আর জিসান বসলো। উৎসা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, সে কোথায় বসবে। ঐশ্বর্য ভাবলেশহীনভাবে বলে, এখন কি তোমাকে ইনভাইট করতে হবে বসতে? উৎসা মলির মুখে ঐশ্বর্যের পাশের সিটে বসে পড়ল। ঐশ্বর্য দক্ষ হাতে ড্রাইভিং শুরু করে। সিলেটের চণ্ডীপুলের দিকে আড্ডা ক্যাফেতে বসে আছে সবাই। ঐশ্বর্য বিরক্ত হচ্ছে। এটা কোনো ক্যাফে? জাস্ট টু মাচ। দিস ইজ ক্যাফে? উৎসা মুখ বাঁকিয়ে বলল, তো এটা কি সিনেমা হল? ঐশ্বর্য ফুস করে শ্বাস টেনে বলল, গেট আপ। সবাই উঠে দাঁড়ালো। ঐশ্বর্য পা বাড়ায়। উৎসা দৌড়ে ওর সামনে চলে গেল। আরে ঐশ্বর্য ভাইয়া, কোথায় যাচ্ছেন? আপনি তো এখানে কিছুই জানেন না। তোমার এই সো কল্ড ক্যাফেতে অ্যাটলিস্ট আমি থাকতে পারছি। উৎসের মুখ ভার হলো। সেও বলল, তাহলে কোথায় যাবে বলুন? আমি নিয়ে যাচ্ছি, লেটস গো। ঐশ্বর্যের পিছু পিছু হাঁটতে লাগলো সবাই। কিছুক্ষণ পরে গাড়ির কাছে এলো। ঐশ্বর্য ফোন বের করে কিছু একটা দেখছিল। সবাই এদিকে অপেক্ষা করছে। রিক, খিদে পেয়েছে ব্রো? কে অসহায় মুখে বলল। ঐশ্বর্য হঠাৎ বলে ওঠে, গ্রেট, লেটস গো। জিসান ড্রাইভ কর। ঐশ্বর্য জিসানের দিকে গাড়ির চাবি ছুড়ে দেয়। জিসান ক্যাচ করে নেয়। মিনিট 5 পরে পাঞ্চি রেস্টুরেন্টে এসে থামলো ওরা। রেস্টুরেন্টটি বেশ বড় আর পরিষ্কার, খুব সুন্দর করে সাজানো। উৎসা মৃদু হাসলো। সে তো এই রেস্টুরেন্টের কথা ভুলে গিয়েছিল। ঐশ্বর্য সবচেয়ে বেস্ট টেবিলটা বুক করলো। সবাই বেশ আরাম করে বসলো। উৎসা নিজের মুখের নিকাব খুলে রাখে। ভীষণ গরম লাগছে তার। কিয়া উৎসাকে টিস হয়ে গিয়ে দেয়। ঘেমে একাকার অবস্থা উৎসার। জিসান ওর মলিন মুখ দেখে শুধায়,
মিস বাংলাদেশি, তুমি এসব কেন পড়েছো? লুক তোমার অবস্থা। উৎসা মৃদু হাসলো। বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই বোরকা পরে চলাচল করে, আমিও তাই। এখানে মেয়েরা বাইরের দেশের মতো চলাচল করতে পারে না, লোকে মন্দ বলে। ঐশ্বর্য কপাল কুঁচকে বলে, রিয়েলি? তাহলে তুমি জার্মানিতে শর্ট জিন্স টপস ওগুলো পরলে তখন? উৎসাহ ফের ভুবন বোলানো হাসি মুখে টেনে বলে, আপনাদের ওইখানে তো জ্যাকেট ছাড়াই বের হওয়া যায় না, সেখানে আমি কি করে বোরকা পরে বের হব? ঐশ্বর্য বিরক্ত নিয়ে বলল, বাংলাদেশের সব কিছুই চিপ, জাস্ট টু মাচ। উৎসাহ মুখ বাঁকালো। ওয়েটার আসতে ঐশ্বর্য মেনু কার্ড নিয়ে অর্ডার করলো। চিজ বার্গার, স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই, প্যানকেক। উৎসাহ তম্বা খেয়ে গেল। দুপুরের খাবারে এসব খাবে ওরা? আরে আরে দাঁড়ান, দেখুন ওয়েটার ভাইয়া, আপনি বরং চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, চাউমিন উইথ চিলি চিকেন। ওয়াটা যেতে ঐশ্বর্য উৎসাহকে ধমক দিয়ে বলল, হোয়াট দ্য হেল, এসব কি অর্ডার করেছো? উৎসাহ মিনমিনে গলায় বলল, দুপুরের খাবার কেউ প্যানকেক, স্যুপ এসব খায়? জিসান বলে উঠল, উফ তোরা থাম, আই এম ভেরি এক্সাইটেড। ওয়েটার খাবার দিতে যেতেই কিয়া ফোন বের করে সেলফি নিতে লাগলো। গাইস, সে চিজ। সবাই একসঙ্গে ছবি তোলে। উৎসাহ নিজের মতো খেতে শুরু করে। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার দিকে। উৎসাহ অল্প অল্প করে খাচ্ছে। হিজাব বাঁধার ফলে মেয়েটাকে আরও বেশি কিউট লাগছে। উৎসাহ আনমনে ঐশ্বর্যের দিকে তাকালো। চোখাচোখি হয় দুজনের। উৎসাহ মাথা নুয়ে নেয়। এই ঐশ্বর্যকে একটু বুঝতে পারে না উৎসাহ। সন্ধ্যায় সবাই মিলে বারান্দায় আড্ডা দিচ্ছে। উৎসাহ সবার জন্য চা নিয়ে এলো। অনেকদিন পর ভাই বোন সবাই একসাথে হয়েছে। বারান্দায় কুশান বিছিয়ে ছোট ছোট বালিশ নিয়ে গিয়েছে রেখেছে উৎসাহ। সবাই এসে বসলো। ঐশ্বর্য আসতে চায়নি, কিন্তু রুদ্র জোর করে নিয়ে এসেছে। সবার সাথে থাকলেও কানে তার হেডফোন, হাতে আইপ্যাড। এই যে সবার জন্য চা নিয়ে এসেছি। উৎসাহ চায়ের সঙ্গে কিছু স্ন্যাক নিয়ে আসে। নিকে হাত বাড়িয়ে ট্রে নেয়। উৎসাহ একে একে সবাইকে চা দেয়। ঐশ্বর্যের কাছে যেতেই কান থেকে হেডফোন খুলে বলল, আই ডোন্ট লাইক ইট। উৎসাহ সূক্ষ্ম শ্বাস ফেলল। তাহলে ভাইয়া আপনার জন্য কি আনবো? ঐশ্বর্য তাদের দাঁত চেপে বলল, ফার্স্ট ডোন্ট কল মি ভাইয়া, সেকেন্ড কিছু চাই না আমার। উৎসাহ মুখ বাঁকিয়ে বলল, অ্যাজ ইউ উইশ। ঐশ্বর্য ভ্রু বাঁকিয়ে বলল, ওকে, আমার জন্য কফি নিয়ে এসো, ব্ল্যাক কফি উইথ আউট সুগার। উৎসাহ গাল ফুলিয়ে বসে। সে কি এই চৌধুরী সাহেবের চাকর নাকি? যখন যা ইচ্ছা হুকুম করবে। উৎসাহ মুখ বাঁকিয়ে বলল, পারবো না। আমি কি আপনার কাজের লোক? ঐশ্বর্য বাঁকা হাসলো। হাতের আইপ্যাড সোফায় রেখে উঠে সামনে এসে দাঁড়ায় উৎসাহ। পকেটে হাত গুজে বলল, অ্যাকচুয়ালি ইয়েস, ইউ আর মাই হাউস কিপার। বলে গেলে জার্মানিতে কেয়ারটেকারের কাজ দিয়েছিলাম। উৎসাহ ফুস করে ওঠে, তো? ওটা জার্মানি ছিল, এটা বাংলাদেশ। আর শুনুন, আপনি আমার ভাইয়া হন, বুঝলেন? ভয়াকার ভাইয়া। জাস্ট শাট ইউর ফাকিং মাউথ। কফি নিয়ে এসো। উৎসাহ হনহনিয়ে চলে গেল। মনে মনে হাজারটা গালি দিল। অসভ্য লোক, পচা শয়তান লোক। কিচেনে যেতেই উৎসার হাতের ফোন টুংটুং শব্দ করে বেজে উঠল। হ্যালো সিরাত, বলো। হ্যালো উৎসাহ, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। উৎসাহ ফোন লাউড স্পিকারে দিয়ে কফি বানাতে বানাতে বলে, হ্যাঁ বলো, আমি শুনছি। সিরাত আমতা আমতা করে বলল, আসলে উৎসাহ, ওই তোমাকে কি হয়েছে? উৎসাহ, তোমাকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে। উৎসাহ চমকে ওঠে। হোস্টেল থেকে বের করে দিয়েছে মানে? উৎসাহ দ্রুত বেসিনে হাত ধুয়ে ফোন তুলল। মানে কি সিরাত? হোস্টেল থেকে বের করে দিয়েছে? সিরাত মরির মুখে বলে, অ্যাকচুয়ালি তুমি গার্ডকে বলে যাওনি, আর না পারমিশন লেটার জমা করেছো। ইভেন কলেজ থেকেও বের করে দেবে ওয়ান্ট করেছে। উৎসাহ ব্যস্ত কণ্ঠে শুধায়, তাহলে কি হবে? না না, আমি এভাবে কি করে? উৎসাহ রিল্যাক্স, তুমি বরং দুদিনের মধ্যে আসার চেষ্টা করো। আই থিঙ্ক প্রিন্সিপালের সঙ্গে কথা বলে দেখতে পারো। উৎসাহ ভাবলো তাকে জার্মানি যেতে হবে, মিহিকে খুঁজতে হবে। যদি মিহি ওর বয়ফ্রেন্ডের সাথে না থাকে তাহলে কোথায় আছে সব জানতে হবে। ওকে, আমি তোমাকে কাল সকালে জানাচ্ছি। ওকে। উৎসাহ ফোন রেখে দেয়। বেশ চিন্তায় পড়ে গেল। এবার করবেটা কি? তাকে জার্মানি যেতে হবে আবার। বাইরে থেকে দাঁড়িয়ে সিরাত আর উৎসার কথোপকথন শুনলো ঐশ্বর্য। আসলে কফি আনতে দেরি হচ্ছে, তাই ঐশ্বর্য নিজে এলো কিচেনে। কিন্তু এখানে উৎসার বিষয়ে জেনে বেশ অবাক হলো। বিড়বিড় করে আওড়ালো, রেড রোজ জার্মানি ব্যাক করবে? কিছু একটা ভাবলো ঐশ্বর্য, ফের হাসলো। হোয়াট এভার। ঐশ্বর্য ভেতরে গিয়ে উৎসার হাত থেকে কফি কাপ নিয়ে বেরিয়ে গেল। উৎসাহ বুঝলো নিকির সঙ্গে কথা বলতে হবে। উৎসাহ বের হতে যাবে, পেছন ঘুরতে আকস্মিকভাবে ঐশ্বর্যের সঙ্গে ধাক্কা খেয়ে পুরো কফি ঐশ্বর্যের উপর ফেলে দেয়। আতকে ওঠে উৎসাহ। গরম ধোয়া উড়ানো কফি পড়েছে ঐশ্বর্যের বক্ষস্থলে। এটা কি হলো? দেখি দেখি। উৎসাহ দ্রুত ঐশ্বর্যের বুকে হাত লাগালো, পড়েছে কিনা দেখতে। শার্টের বোতাম খুলতে আতকে উঠে।
জায়গাটা লাল হয়ে গেছে। উৎসা ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ঐশ্বর্যের বুকে দেয়। ঘষতে লাগলো সে। জ্বলছে তাই না? আই এম সরি, এক্ষুনি ঠিক হয়ে যাবে, একটু সবুর করুন। এদিকে ঐশ্বর্য নির্বাক নিশ্চুপ ভঙ্গিমায় উৎসার কাণ্ড দেখছে। একসময় উৎসা ঐশ্বর্যের পেটের দিকে হাত ছোঁয়াতে ঐশ্বর্য ওর হাত চেপে ধরে। উৎসা মুখ তুলে নিষ্পাপ চাহনিতে দেখে। হোয়াটস গোয়িং অন? উৎসা এতক্ষণে যেন হুঁশ ফিরল। দ্রুত হাত সরিয়ে নেয়। লজ্জায় জর্জরিত হয়ে ওঠে। হাত দুটো থরথর করে কাঁপছে। এতক্ষণ ধরে কি করলো তা ভাবতে নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে কি করলো? এভাবে কাউকে স্পর্শ করছে ভাবতে শেষ হয়ে যাচ্ছে। উৎসা কাঁপা কাঁপা গলায় বলল, আই এম সরি। কথাটা বলে দৌড় লাগালো উৎসা। ঐশ্বর্য একই ভঙ্গিমে দাঁড়িয়ে আছে। ভেতরে তোলপাড় শুরু হয়েছে তার। যেখানে ঐশ্বর্য অন্যদেরকে, সেখানে উৎসার সামান্য বুকে ছোঁয়াতে উন্মাদ লাগছে ঐশ্বর্যের। সে তো উৎসাকে বকা দিতে এসেছিল কফিতে চিনি দেওয়ার জন্য, কিন্তু এভাবে নিজেই পাগল হয়ে যাবে তা ভাবতে পারেনি। ঐশ্বর্য কপি কাপ রেখে দ্রুত নিজের রুমে যেতে লাগলো। আপাতত তার শান্তি চাই, সামথিং। ঐশ্বর্য দ্রুত পায়ে এক প্রকার দৌড়ে রুমের দিকে গেল। ঠাস করে দরজা লাগিয়ে দেয়। দরজা বন্ধ করে ডিভানের উপর বসে আছে ঐশ্বর্য রিক চৌধুরী। গায়ে তার কোনো কিছুই নেই, পরনে শুধু একটা শটার। ঐশ্বর্য দ্রুত শ্বাস নিচ্ছে, ভেতরে জ্বলছে তার। বারংবার উৎসার নিষ্পাপ চাহনির মুখশ্রী মনে পড়ছে। ঐশ্বর্য তরিতে গিয়ে কাবাট খুলে ব্যাগ থেকে ঘুমের ওষুধ বের করে খায়। মৃদু কেঁপে উঠল তার বলিষ্ঠ দেহখানি। ফের ডিভানে এসে গায়ে এলিয়ে দেয়। নিঃশ্বাস ধীর গতিতে চলছে। যখন ঐশ্বর্য বেশি অদ্ভুত লাগছে ঠিক সেই সময় ঐশ্বর্য ঘুমানো ট্রাই করে। আজকেও তাই করলো ঐশ্বর্য। দীর্ঘ 1 ঘন্টা পর ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে সে। বেলকনিতে যেতেই বাগানের দিকে চোখ পড়লো। উৎসা, কেয়া, নিকি একসঙ্গে আছে। নিকি আর উৎসা মিলে কেয়াকে জাম্পিং খেলছে। কেয়া কোনো রকমের দড়িটা নিয়ে খেলার চেষ্টা করছে, কিন্তু বারংবার পায়ে আটকে ফের আউট হচ্ছে। ঐশ্বর্য বেলকনি রেলিং ধরে দেখতে লাগলো। কেয়া আউট হতেই উৎসা হাতে নিল দড়িটা। সে খেলা শুরু করে। উৎসের প্রতিটি জাম্পিং করছে। ঐশ্বর্যের ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল। শুকনো ঢোক গিলল সে। দ্রুত বেলকনি থেকে সরে এলো। কাল যাবি মানে? উৎসা জার্মানি ব্যাক করছে। কথাটা শুনে রুদ্র অবাক হলো। উৎসা রুদ্রকে বোঝাতে বলল, ভাইয়া আমার জন্য যাওয়া জরুরি। কলেজে কিছু বলিনি, এভাবে হুট করে চলে আসাতে প্রবলেম হচ্ছে। তার উপর হোস্টেলে। উৎসা চুপ করে গেল। রুদ্র বলল, হোস্টেলে কি হয়েছে? উৎসা জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, না না কিছু হয়নি। বলতে চাইছিলাম যদি দেরি হয় আর হোস্টেল থেকে বের করে দেয় তখন কি হবে? রুদ্র স্বস্তি পেল। আচ্ছা ঠিক আছে, আমি তো টিকিট বুকিং করছি। থ্যাঙ্কস ভাইয়া, যা আপদ বিদায় হ। মেলি কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসা। আফসানা পাটোয়ারি দাঁড়িয়ে আছেন। এতক্ষণ ধরে উৎসা আর রুদ্রের কথা শুনছিল। রুদ্র অকপটে বলে উঠল, মা, বোনের সঙ্গে ভালোভাবে কথা বলো, আমার কিন্তু এসব পছন্দ নয়। আফসানা পাটোয়ারি বলল, তুমি চুপ করো, ওদের সাথে এমনভাবে কথা বলা উচিত। কি ব্যাপার মিসেস মহিলা, সকাল সকাল গটের মতো চেঁচামেচি করছেন কেন? আচমকা ঐশ্বর্য রুমে প্রবেশ করে। আফসানা পাটোয়ারিকে সরাসরি অপমান করে কথা বলল। ঐশ্বর্যকে দেখে পিট পিট করে তাকাল উৎসা। আফসানা পাটোয়ারি বলল, ভদ্রভাবে কথা বলো বেয়াদব। ঐশ্বর্য ভাবলেশহীনভাবে বলল, মিসেস মহিলা, আপনার এই স্বভাবটা যাবে না তাই তো? ওই আপনাদের বাঙালিদের কথা আছে না, যে থালায় খায় সেই থালায় ফুটো করে? হাউ ফানি। আফসানা পাটোয়ারি বুঝতে পারল ঐশ্বর্য ঠিক কী বলতে চাইছে। ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। যাদের দয়া, যাদের ব্যবসা দখল করে খাওয়া দাওয়া করছেন, আপনার আবার তাদের সাথে গলাবাজি? দিস ইজ নট ডান মিসেস মহিলা। আফসানা তেতে উঠল, তুমি তো ফ্যামিলির মেম্বার না, তাহলে এত কথা বলছো কেন? ঐশ্বর্য সজোরে লাথি দিয়ে কেবিন ফেলে দেয়। আতকে ওঠে সবাই। ঐশ্বর্য হিসিয়ে বলল, ডোন্ট টক টু মি লাইক দ্যাট। ঐশ্বর্য বের হতে আফসানা পাটোয়ারি বেরিয়ে গেলেন। উৎসাহ ফুস করে শ্বাস টেনে নেয়। অদ্ভুত। কাল চলে যাবে সেই জন্য একটু শপিংয়ে বেরিয়েছে উৎসাহ। ওর সঙ্গে আছে জিসান, নিকি, রুদ্র আর কেয়া, সাথে ঐশ্বর্য আছে। কিন্তু বরাবরই ঐশ্বর্য এসবে বিরক্ত হয়। তার কাছে সব কিছু ডিসগাস্টিং মনে হয়। সিলেটের সবচেয়ে বড় শপিং মল সিটি সেন্টারের ভেতরে প্রবেশ করলো সবাই। ঐশ্বর্য কানে হেডফোন লাগিয়ে নেয়। ওদিকে উৎসাহ, কেয়া, জিসান নিজেদের মতো শপিং করছে। উৎসাহকে টেনে নিয়ে গেল জিসান। মিস বাংলাদেশি, এগুলো কি? টেলমি। জিসানের হাতে কুর্তা আর পায়জামা। উৎসাহ মৃদু হাসলো, এটা কুর্তা আর পায়জামা, এগুলো ছেলেদের। রিয়েলি? জিসান অবাক হয়ে জিজ্ঞেস করে। উৎসাহ ভালো দেখে একটা কুর্তা আর পায়জামা নিয়ে জিসানের হাতে দেয়। এটা ট্রাই করো ভাইয়া, আপনাকে ভালো লাগবে। জিসান জামা নিয়ে ট্রায়াল রুমে গেল। ঐশ্বর্য আর চোখে দেখছে উৎসাহকে। উৎসাহ সাদার মধ্যে একটা কুর্তা আর পায়জামা এনে ঐশ্বর্যের সামনে ধরল। ঐশ্বর্য ভাইয়া, এটা দেখুন আপনার জন্য। ঐশ্বর্য নির্নিমেষ তাকালো উৎসার দিকে। মুহূর্তে চোয়াল শক্ত করে নেয়। উৎসাহ ভয় পেল, হয়তো ভাইয়া ডাকটা পছন্দ হয়নি ওর। সরি,
এটা দেখুন। ঐশ্বর্য উচ্চার হাত সরিয়ে দেয়। আই ডোন্ট লাইক দিস, মুভ ইট। ঐশ্বর্য সরিয়ে দেয়। মুহূর্তে উৎসার মুখটা মলিন হয়ে গেল। ঐশ্বর্যকে বেশিরভাগ সময়ই সাদায় দেখেছে উৎসা, তাই তো ভাবলো এটা পছন্দ হবে। উৎসা গিয়ে কুর্তা আর পায়জামা রেখে দিল। তারপর নিজের জন্য কিছু জামা আর লেডিস জিন্স আর জ্যাকেট এবং টপস নিল, যাতে জার্মানি গিয়ে পরতে পারে। জিসান বেরিয়ে এলো। তাকে বেশ সুদর্শন লাগছে। নিকি আচমকা ওর দিকে চোখ পোতে থমকে যায়। অসম্ভব সুন্দর লাগছে এই ছেলেকে। জিসান এগিয়ে এলো। গাইস, হাউ ডু ইউ ফিল ইন দিস ড্রেস? উৎসাহ খিলখিলি হেসে উঠল। লুকিং লাইক ওয়াও। নিকি দুষ্টুমি করে বলে, বাদর। জিসান নিকির কানে ফিসফিস করে বলল, লুকিং সো হট, আম রাইট? নিকি মুখ বাঁকিয়ে নেয়। ঐশ্বর্য কিছু একটা ভেবে অন্য দিকে চলে গেল। ঘণ্টাখানেক পরে সবাই ব্লু ওয়াটার মার্কেটে গেল। সেখান থেকে বেশ শপিং করে নেয়। কিছুক্ষণ পরে সবাই ওয়াকওয়ে পার্কে গেল। এটা মূলত কাপলদের জন্য, তবুও সবাই ভেবেছে আজকে একটু আনন্দ করা যাক। খড়ের ছাউনি আর বাঁশের খুঁটি দিয়ে তৈরি উন্মুক্ত ঘর। ভেতরে পাতা আছে বাঁশের ব্রেঞ্চ। উন্মুক্ত ঘরের ভেতরে ও আশেপাশে লাল নীল বৈদ্যুতিক আলোয় রোশনাই। সবাই গিয়ে গাছের পাশের একটা বেঞ্চে বসলো। উচ্চা আর জিসান গিয়ে সবার জন্য ডাবের পানি নিয়ে আসে, কিন্তু ঐশ্বর্য এর আগে কখনো খায়নি। উচ্চা ঐশ্বর্যকে বলল তাকে অনুসরণ করতে। নিকি জিসানকে দেখে দিচ্ছে। এদিকে কিয়া কখন থেকে রুদ্রকে দেখে পাইপ দিয়ে টেনে খাচ্ছে। উৎসাহ পুরো ডাব উল্টো করে মুখে ধরে পানি খাচ্ছে, যার দরুন কিছুটা পানি গলা দিয়ে বুকের দিকে অগ্রসর হচ্ছে। ঐশ্বর্য শুকনো ঢোক গেল। মুহূর্তে যেন তার মধ্যে সব কিছু শুকিয়ে গেল। ভীষণ তৃষ্ণার্ত মনে হচ্ছে তাকে। উৎসাহ খাওয়া শেষে স্বভাব সুলভ হাসলো। এবার আপনি ট্রাই করুন। ঐশ্বর্য খেলো পুরোটাই, তবে এখনও তার তৃষ্ণা মেটেনি। মিটবে কী করে? তার পৌরষ জেগে উঠেছে। এই অসভ্য মেয়ে যখন তখন কেমন একটা আচরণ করছে। ঐশ্বর্যের মন চাচ্ছে ওকে পিষে ফেলতে। ঐশ্বর্য ব্রেঞ্চে হাত শক্ত করে চেপে নিজেকে শান্ত করার চেষ্টা করে। বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায় সবার। তার মাঝে সবাই মিলে কাচ্চি ডাইনে ডিনার করে নেয়। বাড়িতে এসে বিছানা গা এলিয়ে দেয় উৎসাহ। কাল সকালে সে চলে যাবে। উফ, আবার একা হয়ে যাবে ওখানে গেলে। বিরক্ত লাগছে উৎসার। এতদিন পর ঐশ্বর্য, কিয়া, জিসান, নিকি, রুদ্র সবাই একসঙ্গে থাকবে, আর উৎসাহ কি না ওই জার্মানিতে পৌঁছবে। হতাশা হলো উৎসার। কি করবে? যেতে তো হবেই। আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল উৎসাহ। ততক্ষণে তার রুমে প্রবেশ করলো কেউ, হয়তো আগন্তুক। এদিকে উৎসাহ গভীর ঘুমে তলিয়ে গেছে। আগন্তুক ধীর পায়ে এগিয়ে এলো উৎসাহের পাশে। জানালায় খোলা আলোয় আলোকিত হয়ে উঠেছে উৎসাহের মুখশ্রী। আগন্তুক গিয়ে ওর পাশে বসলো। কপালে তর্জনী আঙুল ছুঁয়ে দেয়। তাতে যেন আগন্তুকের সত্তা নড়ে ওঠে। আগন্তুক ধীর গতিতে উৎসার ওড়না সরিয়ে দেয়। গলার দিকে হাত ছোঁয়াতে উষ্ণতা অনুভব করে। গভীর ঘুমের মাঝে তন্দ্রা থেকে কিছুটা বেরিয়ে আছে উৎসাহ। পিটপিট করে চোখ তাকানোর চেষ্টা করছে। কি আশ্চর্য, সে তাকাতেই পারছে না, কিন্তু কেউ যেন তাকে গভীরভাবে স্পর্শ করলো। উৎসাহ মৃদু কেঁপে উঠল। রুমে ঢুকে নিজের বেডে জিসানকে শুয়ে থাকতে দেখে বেশ বিরক্ত হয় ঐশ্বর্য। হেই ডেভিলে বাচ্চা, হোয়ার ইউ হেয়ার? জিসান অসহায় ফেস নিয়ে বলল, ব্রো, আমার রুমে ককরোচ। সো হোয়াট? তুই কি মেয়ে? গার্লস আর অ্যাফ্রাইড অফ ককরোচ। আই ডোন্ট নো। আমি কিন্তু আজকে তো রুমেই থাকবো। নো ওয়ে, গেট আউট প্লিজ ব্রো। ঐশ্বর্য জুতা খুলে ওর উপর ছুড়ে দেয়। তুই কি আমার গার্লফ্রেন্ড? আমার রুমে থাকবি? জিসান মজা করে বলল, ওকে, মনে কর একদিনের জন্য আমি তোর গার্লফ্রেন্ড। আমি ওর গার্লফ্রেন্ড ফর আ ডে। ঐশ্বর্য পাকা হাসলো। ওকে ফাইন, আয় তোর সঙ্গে ফিজিক্যাল নিডস করি। জিসান নাক ছিটকে বলল, রিক, সর। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। তুই তো বললি নো ওয়ে, আমি ওইসবে নেই। ওকে থাক, তবে জাস্ট ফর টুডে। ইয়েস, ইউ আর লুকিং সো প্রিটি, টু মাচ প্রিটি গার্ল। উৎসাহ ঐশ্বর্যের কথা মৃদু কেঁপে উঠল। কিয়ৎক্ষণ পূর্বে উৎসাহ নিজের ব্যাগ গুছিয়ে বের হয়। ততক্ষণাৎ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য, জিসান, কেয়া, রুদ্র। আপনারা কোথায় যাচ্ছেন? রুদ্র হেসে উঠল, তোমায় ড্রপ করতে। উৎসাহ অবাক হলো। এতজন মিলে তাকে ড্রপ করতে যাচ্ছে? ভাইয়া, 3 জন মিলে আমাকে ড্রপ করতে যাচ্ছ? সিরিয়াসলি? রুদ্র জিসান ফিক করে হেসে দেয়। আরে নো মিস বাংলাদেশি, অ্যাকচুয়ালি আমরাও জার্মান ব্যাক করছি। উৎসার কিঞ্চিত চমকে ঐশ্বর্যের দিকে তাকালো। ঐশ্বর্যের কোনো ভাবান্তর নেই, সে তো নিজের মতো আইপ্যাড দেখছে। উৎসাহ আশ্চর্য হয়, কাল তো কেউই বলল না ওরা ফিরছে। সত্যি? মানে কই, কেউ তো বললেন না। কে আপু, তুমিও তো বললে না। কে জোরপূর্বক হাসার চেষ্টা করে। আসলে তারা কেউই জানতো না। হুট করে ঐশ্বর্য সকাল সকাল বলল ব্যাগ গুছিয়ে নিতে, আজকে ওরা ব্যাক করবে। কিউট গার্ল, আই এম রিয়েলি সরি, আমাদের মনে ছিল না। উৎসাহ দীর্ঘশ্বাস ফেলল।
রুদ্র ওদেরকে ঢাকার সবচেয়ে ফার্স্ট ক্লাস সিট বুক করে বাসের ঘন্টাখানেক পরে ঢাকা পৌঁছে গেল সবাই। উৎসা তারা দিতে লাগলো ঐশ্বর্যকে। ঐশ্বর্য ভাইয়া 1 ঘন্টা পর ফ্লাইট, আমরা পৌঁছাবো কখন? ঐশ্বর্য বেশ চিল মুডে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। উৎসা বেশ বিরক্ত। কে আপু, কি হচ্ছে এসব? ফ্লাইট মিস করবো তো? কেয়া উৎসাকে শান্ত করতে বলল। কাম ডাউন কিউট গার্ল, জাস্ট 2 মিনিট। উৎসা এবার রাগে চিৎকার করতে যাবে ততক্ষণ ঐশ্বর্য ওকে টেনে গাড়ির সঙ্গে চেপে ধরে। রেড রোজ, ইউ আর লুকিং সো প্রিটি, টু মাচ প্রিটি। প্লিজ বেবি, এত প্যানিক করতে নেই। উৎসা হা হয়ে গেল। ঐশ্বর্যের কথাগুলো মস্তিষ্কে ঝুঁকছে না উৎসার। শুকনো ঢোক গিল উৎসা। ততক্ষণ ঐশ্বর্য তর্জনী আঙুল উঁচে আকাশের দিকে দেখায়। উৎসা অনুভব করলো বাতাসের বেগ বাড়ছে। ধীরে ধীরে উৎসার জ্যাকেট খানিকটা উঠছে। উৎসা ঐশ্বর্যের আঙ্গুল অনুযায়ী তাকালো আকাশের পানে। হেলিকপ্টার ধীরে ধীরে ল্যান্ড করছে। উৎসা চমকালো। হেলিকপ্টার? হেলিকপ্টার এখানে? ঐশ্বর্য বাঁকা হাসলো। আমরা ফ্লাইটে যাচ্ছি না বেবি, উই আর গোয়িং টু বাই হেলিকপ্টার। উৎসা আশ্চর্যের অষ্টম আকাশ পার করে। বড়লোক হলে বুঝি শো অফ করে? অদ্ভুত। কেয়া চেঁচিয়ে বলল, উৎসা কাম। ঐশ্বর্য গিয়ে পাইলটের পাশের সিটে বসলো। জিসান, উৎসা, কেয়া পেছনে বসলো। সিট বেল্ট লাগিয়ে নেয় সবাই। যেহেতু উৎসা কর্নারে বসেছে তাই তার একটু বেশি ভয় করছে। প্রথমবার হেলিকপ্টারে বসেছে, হাত পা রীতিমতো কাঁপছে। পাইলট টেক অফ করতেই উৎসা ভয়ে সামনে থাকা ঐশ্বর্যের ঘাম খেমচি ধরে। আহ! ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসার দিকে। উৎসা ভয়ে চোখ বন্ধ করে নেয়। ঐশ্বর্য উৎসার হাত সরালো না, বরং ওর ডান হাতও টেনে নিজের ডান হাত পেছনে নিয়ে শক্ত করে চেপে ধরলো। উৎসা যেন কিয়ৎক্ষণের জন্য ভরসা পেল। আমরা ফ্লাইটে গেলেই তো হতো, শুধু শুধু ভাইয়ের টাকা নষ্ট। উৎসার এহেন কথায় ঐশ্বর্যের চোখগুলো ছোট ছোট করে নেয়। সো চিপ। উৎসা মুখ বাঁকিয়ে বলে, হ্যাঁ আমরা চিপ। আচ্ছা আপনি বড়লোক এটা সবাই জানে, তাই বলে এটা শো অফ করতে হবে? ঐশ্বর্য কিছু বলল না। জিসান হু হু করে হেসে উঠল। উৎসা ঐশ্বর্য বরাবরই এমন, প্রাইভেট হেলিকপ্টার ছাড়া তেমন যাওয়া আসা করে না। উৎসা পেড়বিড় করে আওড়ালো, যত সব ঢং। কে অফিক করে হেসে উঠল। ঢং মানে কি? উৎসা এবার ঢং মানে কি এটার উত্তর কি দেবে? উফ, এই ইংরেজির দল নিয়ে তার যত যন্ত্রণা। ভাইয়া, কিয়া কেমন? রুদ্র সকাল সকাল অফিসের জন্য বের হচ্ছিল। ততক্ষণাৎ নিকিও রেডি হয়ে নিচে চলে এলো। আচমকা বের হতে হতে কথাটা জিজ্ঞেস করে। রুদ্র বুকে হাত কুচে বলে, তোর মাথায় এবার কি ভূত চাপলো? নিকি দাঁত দেখিয়ে বলল, না মানে আমার না, কিয়া আপাকে দেখলে বেশ ভাবি ভাবি ফিল আসে। রুদ্র নিকিকে তেড়ে গিয়ে বলে, তবে রে? নিকি দৌড়ে গাড়িতে গিয়ে বসে পড়ে। রুদ্র শব্দ করে হেসে উঠল। আসলে কিয়া মেয়েটা খুব একটা খারাপ না। সারাটা দিন হোস্টেলের সামনে দাঁড়িয়ে কাছে উৎসা। গার্ড তাকে ঢুকতে দিচ্ছে না, কারণ রেজিস্ট্রি পেপারে তার নাম নেই। উৎসা অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু গার্ড শুনল না। এমনিতেই এখানে আস্তে আস্তে কতটা জার্নি করতে হয়েছে উৎসাকে, তার উপর একটু রেস্ট নিতে পারি পর্যন্ত এখনও দাঁড়িয়ে আছে সে। লাগেজগুলো পাশে রেখে সিরাতকে কল করলো। হ্যালো সিরাত, তুমি প্লিজ বাইরে এসো। সিরাত দ্রুত বাইরে বেরিয়ে এলো। সিরাতকে দেখে বেশ ভরসা পেল উৎসা। সিরাত দেখো না, গার্ড আমাকে ঢুকতে দিচ্ছে না, বারবার বলছে আমার নাম কাট করা হয়েছে। সিরাত মাথা নুইয়ে নেয়। সরি উৎসা, তোমাকে বের করে দেওয়া হয়েছে। আই এম রিয়েলি ভেরি সরি। আমি ট্রাই করেছিলাম কিন্তু। উৎসা ফুপিয়ে উঠল। এখন কোথায় যাবে সে? সে তো এখানে কিছুই চেনে না। তাকে তো থাকতে হবে, মিহিকে খুঁজতে হবে। উৎসা প্লিজ ডোন্ট ক্রাই। উৎসা অস্থির হয়ে ওঠে। এখন কোথায় যাব? এত তাড়াতাড়ি কে হোস্টেলে সিট দেবে আমায়? রাতও হয়ে যাচ্ছে। সিরাত ভাবলো কিয়ৎক্ষণ, ভেবে বলল, তুমি তো তোমার ওই কাজ করো যেখানে, সেখানে যেতে পারো কেয়ারটেকার হিসাবে। উৎসা চমকালো। সে ঐশ্বর্যের কাছে যাবে, কিন্তু ঐশ্বর্যকে দেখলে উৎসার কেমন ভয় লাগে। এর মাঝে ঐশ্বর্য খুব একটা ভালো আচরণ করে না উৎসার সঙ্গে। উৎসা আমতা আমতা করে বলল, হ্যাঁ ঠিকই বলেছ। সিরাত মৃদু হাসলো। তাহলে তুমি ওখানে কিছুদিন থাকো, তার মধ্যে দেখি আমি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আই উইল ট্রাই মাই বেস্ট। উৎসা ততক্ষণাৎ বেরিয়ে পড়ল। আর যাই হোক অবশ্যই ঐশ্বর্যের কাছে যাবে না সে। কেনই বা যাবে? তাকে ভাইয়া বলে ডাকলেই তো ফুস করে ওঠে। উৎসা নিজ মনে হাঁটছে। আচমকা তার লাগেজে টান পড়লো। গাড়ি ঘুরিয়ে তাকালো উৎসা। 2-3টে ছেলে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটি ছেলে বলল, ওয়াও, ইউ আর সো হার্ড বেবি। উৎসা ভীত হয়ে গেল। মস্তিষ্ক ততক্ষণাৎ সেদিন রাতের কথা মনে করিয়ে দেয়। উৎসা 2 কদম পিছিয়ে গেল। এর মধ্যে 2টি ছেলে ওর হাত ধরে নেয়। হোয়ার আর ইউ গোয়িং বেবি? উৎসা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে। লিভ মি প্লিজ। ছেলেগুলো তাচ্ছিল্য করলো।
চোখে মুখে তাদের কামনার ছাপ। উৎসা ভালো করে বুঝতে পারছে এখানকার ছেলেগুলো মেয়েদের মধ্যে সারাক্ষণ ডুবে থাকে। উৎসা কেঁদে উঠল, প্লিজ লিভ মি অ্যালোন। নট অ্যাট অল বেবি, ইউ গোনা স্পেন্ড দ্য নাইট উইথ আজ। উৎসা কিছু বলতে পারলো না, তার পূর্বেই লোকগুলো তার উপর ঝাঁপিয়ে পড়লো। দুজন ওর হাত ধর, অন্যদিকে আরেকটি ছেলে ওর উপর আসতে লাগলো। উৎসা চিৎকার করে উঠল, নো নো নো। এর মধ্যে আবারও পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো কর্ণে, ডোন্ট টাচ। মস্তিষ্ক যেন তখনই বলল ঐশ্বর্যরিক চৌধুরী। উৎসা পিট চোখে করে তাকালো। সত্যি ওয়াফ হোয়াইট শার্ট সাথে নেভি ব্লু জিন্স পরে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। শার্টের হাতটা গোটাতে গোটাতে বলল, ইফ এনিওয়ান টাচ হিম আই নো আই উইল কিল হিম। আই রিপিট, আই উইল কিল হিম। ছেলেগুলো যেন সাহস হলো না উৎসাকে ছুতে, তারা পিছুতে লাগলো। ঐশ্বর্য অগ্নিদৃষ্টি নিবন্ধ করে উৎসর দিকে দ্রুত পেছনে গিয়ে ঐশ্বর্য নিজের গাড়ি থেকে হকি স্টিক বের করে ওদেরকে উড়াধুরা ধুলাই দিল। ছেলেগুলো প্রাণ বাঁচাতে পালালো। ঐশ্বর্য সজোরে ছুঁড়ে ফেললো হকি স্টিক। উৎসার সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। সে চিৎকার করে বলে উঠল, ঐশ্বর্য ভাইয়া। ঐশ্বর্য উৎসার দিকে তাকানো মাত্র ভারী কিছু এসে ওর বুকে লাগলো। উৎসা জাপটে জড়িয়ে ধরে ঐশ্বর্যকে। ঐশ্বর্য সেকেন্ডের জন্য থমকে গেল। তার বুকের মধ্যে একটাই শব্দ হচ্ছে, লাভস। ওদিকে মস্তিষ্ক বলছে সামথিং।